হ্যালো গাইজ, আপনারা দেখছেন টিম রিহাস আর আমি শাশ্বত। এবং আজকে আমি বিশাল বিশাল বিশালই এক্সাইটেড, কারণ আমি আজকে যে ছবিটা রিভিউ করব সেটার জন্য আমি বেশ অনেকদিন ধরে অধীর আগ্রহে ছিলাম। আই গেস অনেকেই ছিল। সেটা হচ্ছে জিদ্দার নতুন ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। পথিকৃৎ বসুর ডিরেকশন, নন্দী মুভিজের প্রোডাকশন, অরিত্র ব্যানার্জি, অর্পণ গুপ্ত এবং সৌমিত দেব তিনজন মিলে এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছে। তো ছবিটা কেমন হলো বস, আপনি বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু এটা গত 10-12 বছরে যে কটা বাংলা কমার্শিয়াল ছবি হয়েছে তার মধ্যেও মনে হয় ফার্স্ট বা সেকেন্ডেই থাকবে। এবং জিতের যে কটা সুপারস্টার জিতের যা যা ছবি এর মধ্যে গত 10-12 বছরে আমরা দেখেছি, তার মধ্যে নিঃসন্দেহে বেস্ট, এটা বেস্ট। আর এই ছবিটা ভালো হয়েছে, এটা না একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশনের মতো। বেশ কয়েক মাস আগে আমরা অরিত্রদার একটা পডকাস্ট করেছিলাম। সেই পডকাস্টের মধ্যে অরিত্রদা বিভিন্ন জিনিসপত্র বলেছিল, যেখানে এই ফিল্মটার কিছু এক্সক্লুসিভ আপডেটও তখন এসেছিল। তো তখন থেকে এই ফিল্মটার প্রতি একটা আগ্রহ ছিল। এবং রিসেন্টলি আপনারা যদি দেখেন, আমি অরিত্রদা এবং অর্পণ গুপ্ত দুজনের সাথে একটা পডকাস্ট করেছি। এই পডকাস্টটা পডকাস্ট আমার আরো বেশি ইন্টারেস্টিং লাগছে এই সিনেমাটা দেখার পরে, কারণ আমাদের পডকাস্টটাতে প্রচুর পলিটিক্যাল ডিসকাশন, প্রচুর এদিক ওদিকের কথা হয়েছিল, কিন্তু এই ছবিটা দেখলে কিন্তু সেই জিনিসটারও সার্থকতা থাকছে। বাট এই নিজের প্রমোশন বা এই সেলফ ইনপ্লাগিংটা বন্ধ করে যদি বলি, আরো কেন এটা পার্সোনাল স্যাটিসফ্যাকশনের মতো শোনায়। আমার মনে আছে যখন ছবিটা অ্যানাউন্স হয়েছিল এবং অরিত্রস জ্ঞানের অরিত্র ব্যানার্জি এই ছবিটা লিখবে, সেই কথাটা হয়েছিল, তখন বিভিন্ন ফ্যান ক্লাব, বিভিন্ন মানুষজন নানা রকম কুমন্তব্য করেছিল যে না ভাই, হবে না, এটা ভুল ডিসিশন হচ্ছে। আজকে গিয়ে ছবিটা দেখে আসুন আপনারা। যারা যারা এই কথাগুলো বলেছিলেন তারা এই ছবিটা দেখে আসুন, তারপর নিচে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই ছবিটা। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আরো বেশি আনন্দের। বাট এই পার্সোনাল কথাগুলো যদি সরিয়ে রাখি, অ্যাজ রিভিউয়ার যদি ডিসকাস করি, হাউ ওয়াজ দ্য ফিল্ম? দ্য ফিল্ম ওয়াজ ভেরি ভেরি গুড। ফার্স্ট অফ অল, দিস ইজ নট আ বায়োপিক, এটা হচ্ছে কি একটা হিস্টোরিক্যাল ফিকশন। এটা আমরা পডকাস্টের মধ্যেও ডিসকাস করছিলাম। বাট উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরুন আর এর সাথে কিন্তু হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি টোটালি নেই, কিন্তু ওখানের যে চরিত্রগুলো সেগুলো হিস্ট্রিতে ছিল, সেগুলোর অবদান ইতিহাসে রয়েছে। তেমনি বিপ্লবী অনন্ত সিংহেরও এখানে যা যা দেখানো হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খ যে সত্যতা তার মধ্যে রয়েছে সেটা নয়। এবং অবশ্যই এটা একটা কমার্শিয়াল মাস ফিল্ম, তো সেখানে কিছু ওভার দ্য টপ জিনিসপত্রও হয়েছে। এবং সেটা ডিসক্লেমারও ছবিতে শুরুতে দিয়ে দিয়েছে যে এটা ইতিহাস নির্ভর হলেও এটা ইতিহাস নয়, এটা একটা কাল্পনিকই চিত্রনাট্য বলা যায়। তো সেই জায়গা থেকে বিপ্লবী অনন্ত সিংহ ক্যারেক্টারটা এত ফ্যাসিনেটিং হয়েছে বলার বাইরে। এবার আমি যদি ধারাবাহিকভাবে বলি, ফার্স্টে 10-12 মিনিট এইগুলো হচ্ছে ছবিটার নেগেটিভ পয়েন্ট, এবং খুব অল্পই কিছু নেগেটিভ পয়েন্ট ছবিটার মধ্যে রয়েছে। ছবিটার ফার্স্ট 10-12 মিনিটে ছবিটা প্রচন্ড বেশি মেটা রেফারেন্সে খেলছিল, মানে অনেক বেশি ফিল্মের রেফারেন্স চলে আসছিল, তখনের বাংলা সিনেমার, এখনের বাংলা সিনেমার। আমি এটা অরিত্রদাকেই বলবো যে ওই জায়গার লেখাটার মধ্যে অরিত্র ব্যানার্জি রিভিউয়ার এই ব্যাপারটাও কোথাও বেরিয়ে আসছিল হয়তো। এবং একটা সেলফ ইন্ডালজমেন্ট অনেক রাইটারেরই থাকে, সেটা ওই 10-12 মিনিটের মধ্যে ছিল। তখন ছবিটার সাথে কানেক্ট করতে পারছিলাম না। আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে এতে এআই এর ব্যবহার। এআই এর যে ব্যবহারটা আমার পার্সোনালি মনে হয় ওখানে যদি অ্যানিমেশন করতো বেটার হতো, কিন্তু এআই তে ব্যাপারটা ফেক লাগছিল। এই দুটো পয়েন্টই আমার নেগেটিভ। এই ফার্স্টের দিকের এই মেটা রেফারেন্সে যে কমেডিটা ক্রিয়েট করতে চেয়েছে ফিল্মের রেফারেন্স দিয়ে, সেটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেনি। যেমন উত্তম কুমারের একটা জায়গা আছে, সেটা কেন এলো আমি বুঝতে পারিনি। তেমনি এখানে টোটা রায়চৌধুরীর মুখে একটা সংলাপ আছে যে তার অপোজিটে পুলিশ, সেটাও একটা রিয়েল ক্যারেক্টারের উপর বেস, এগুলোতে আমি আস্তে আস্তে আসছি। তাকে একটা ডায়লগ দেয় যে আমার জামায় একটা তারা, কিন্তু আমি নিজেই তো তারা, এরকম একটা সংলাপ বলে, যেটার খুব একটা মানে নেই। বাট এই অল্প কয়েকটা নেগেটিভ পয়েন্ট বাদ দিয়ে যদি আমি এবার পুরো ছবিটার মধ্যে ঢুকি, আমি এটাই বলবো, পথিকৃৎ বসু, ইউ হ্যাভ আউটডান ইউর সেলফ। কিছু কিছু মোমেন্ট হয় না যে ইউ হ্যাভ আউটডান। আমি সবার থেকে যেরকমই যা এক্সপেকটেশন রেখেছি, কিন্তু পথিকৃৎ বসু এত ভালো এক্সিকিউশন করতে পারবে, স্যালুট। বাংলা ইন্ডাস্ট্রি একটা ভালো মাস কমার্শিয়াল ডিরেক্টর পেলো, যাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে আশা করি, অডিয়েন্স যদি সেইভাবে রেসপন্স দেয়। এই ফিল্মের গল্পটা খুবই ইন্টারেস্টিং। গল্পটার মধ্যে বিপ্লবী অনন্তলাল সিংহের ফ্ল্যাশব্যাকের, অর্থাৎ হচ্ছে গিয়ে যে মাস্টারদা সূর্য সেনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় যে সময়কালটা, সেটা দেখানো হয়েছে। এবং ওইখান থেকেই এই ফার্স্ট হাফে যখন থেকে ফ্ল্যাশব্যাকটা শুরু হয়, তখন থেকেই ফিল্মটা একদম কিক-অ্যাস লেভেলে চলে যায়। সেখানে শান্তনু মৈত্রর মিউজিক দুর্দান্ত, এবং জিতকে যেভাবে আলাদা আলাদা লুকস দেওয়া হয়েছে, জিৎ সেখানে যেভাবে পারফর্ম করেছে খুব ভালো। এবং এই বিপ্লবী অনন্ত সিংহের এই যে মাস্টারদার সাথে পোর্শনে, সেখানে একটি মেয়ের চরিত্রে অভিনয় করা হয়েছে, অনন্ত সিংহের একটা লাভ ইন্টারেস্ট মতো বলা যেতে পারে, তার অভিনয় কিন্তু খুবই ভালো। এইবার আসে কিছু অ্যাকশন সেট পিসের মধ্যে। ট্রেনের ওপরে একটা অ্যাকশন সেট পিস করেছে, সিরিয়াসলি বলছি, ইট ফিলস লাইক সাউথ ইন্ডিয়ান ফিল্ম, মানে সাউথ ইন্ডিয়ান মাস অ্যাকশন ফিল্মের মধ্যে যেরকম আমরা দেখতে পাই না, সেরকম এখানে হয়েছে।
তাছাড়া আপনারা কখনো দেখবেন না যে একটা খুব বড় হিরোর ছবি, তো উল্টো দিকে যারা আছে তাদেরকে খুব একটা ইকুয়ালি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এখানে জিতের ক্যারেক্টারটা, অনন্তলাল সিংহের ক্যারেক্টারটাকে যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি এই কথাটা আগে অরিত্রদাও বহুবার বলেছিল যে টোটা রায়চৌধুরীকে তোমরা দেখবে। এখানে টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা ব্যাপক হয়েছে, জাস্ট ব্যাপক। এবং তার যে ডায়লগ, তার সাথে একটা কুকুর রয়েছে, সেই জিনিসগুলোকে মারাত্মকভাবে পাঞ্চিন করেছে। এবং মাস কমার্শিয়াল ফিল্মের মধ্যে না একটা মোমেন্টাম দরকার, একটা মোমেন্ট উঠবে, সেই মোমেন্টটা এখানে বিভিন্ন জায়গায়, মানে সিনেমাটা শুরু হচ্ছে সেখানে জিৎ দাঁড়িয়ে আছে, সেখানে মেটা রেফারেন্সে কিছু কথাবার্তা তো বলছেই, তারই সাথে কান্ডারি হুঁশিয়ারের যে গানটা সেটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, দুর্দান্ত লেগেছে। এরকম ফার্স্ট হাফে 3-4টে অ্যাকশন সিন আছে যেগুলো খুবই ভালো। ওই ফার্স্ট 10-12 মিনিটের পর থেকে ছবিটা টোটালি সিঙ্ক করে যায় অডিয়েন্সের সাথে, এবং সেটা দেখতেও খুব ভালো লাগে, অডিয়েন্সের রিয়াকশনও খুব ভালো ছিল। তো এই বিপ্লবী অনন্ত সিংহের যে ফ্ল্যাশব্যাকের পোর্শনটা, সেটাও খুব ইন্টারেস্টিং। এবং এখানে অনন্ত সিংহের সাথে টোটা রায়চৌধুরীর যতটুকু সময় টাসেল দেখিয়েছে সেটাও প্রচন্ড ভালো। এইবার আমি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসবো। আমি এটা বারবার বলেছি, অনেক রিভিউতে বলেছি, যে কমার্শিয়াল ছবিতে বা যে মাস ছবিতে সেটা রাজনীতি থেকে সরে যাবে, সেটা কিন্তু দাঁড়াবে না, ঠিক আছে? এবং গত 10 বছরে বাংলাতে তাই হয়েছিল। কারণ এরকম একটা পলিটিক্যাল পার্টি ছিল যাদের জন্য সিনেমাতে বহু রাজনৈতিক কথাবার্তা বলা যেত না। কিন্তু আপনারা যে কোনো শাঙ্কারের ছবি তুলে দেখে নিন, আপনি স্বপন সাহার ছবি তুলে দেখে নিন, কি অঞ্জন চৌধুরীর ছবি তুলে দেখে নিন, সেই ছবিগুলোতে কিন্তু রাজনীতি থাকতো। এবং এই ফিল্মটা এতটা রাজনৈতিক সচেতন, এত রাজনৈতিক কথাবার্তা বলেছে। এই যে বিপ্লবী অনন্ত সিংহ কিন্তু অল টাইম রেভলিউশনারি। মাস্টারদাও যেটা বলতো, যে স্বাধীনতার কথা ভগৎ সিংহ বলেছিল, যে শুধুমাত্র একটা দেশ স্বাধীন হয়ে গেলে তখনই গল্প শেষ হয়ে যাচ্ছে না, তার পরবর্তীতেও মানুষের যেন সমানাধিকার আসে, মানুষ যেন সাম্যের পথে যায়, সবাই যেন রাষ্ট্র যেন তার মৌলিক অধিকারগুলো পূরণ করে, এই সমস্ত দাবি এই ফিল্মটার মধ্যে বলেছে। এবং গুরু একটা মাস হিরো যখন এই মানুষের দাবিগুলো তুলে ধরে, তখন কিন্তু সেটা সত্যিকারের একটা অ্যাবসলিউট সিনেমা হয়ে ওঠে। এবং এই ফিল্মের মধ্যে কিছু মারাত্মক রেফারেন্সও আছে, এন্ড ইট ইজ কোয়াইট অবভিয়াস, কারণ এটা অরিত্রদা লিখেছে। তো অরিত্রদার নিজের যে ফিল্ম নলেজ, সেখান থেকে এই ফিল্মটা যদি কাউকে সবচেয়ে বেশি হোমাজ দেয়, সেটা হচ্ছে গিয়ে শাঙ্কার, ডিরেক্টর শাঙ্কারকে। এই যে ডিরেক্টর শাঙ্কারের ইন্ডিয়ান বা শিবাজি দা বস, সেগুলোর সাথে প্রচুর সিনের মিল আছে। এবং এই ফিল্মটা কিন্তু একটা ভিজিল্যান্টে ছবিও হচ্ছে, কারণ সিস্টেমের এগেনস্টে গিয়ে একজন মানুষকে একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করছে, খারাপ সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে সে ডাকাতিও করছে, মানে আইন রুল সমস্ত কিছু ভাঙছে। তো শাঙ্কারের কিছু কিছু সিনের তো রেফারেন্স আছেই। আর ইন্ডিয়ানের অ্যাকশনটা মনে আছে, 2 আঙুল দিয়ে ঘাড়ে মারতো, এরকম করতো কামাল হাসান, সেই অ্যাকশনটাকে এখানে হোমাজ দেওয়া হয়েছে। এছাড়া যেরকম করাপশন দেখানো হয় শাঙ্কারের ফিল্মে, সেরকম জিনিসপত্র দেখানো হয়েছে। আমি যদি সাপোর্টিং কাস্টের অভিনয়তে আসি, দুর্বার শর্মা ব্যাপক অভিনয় করেছে। দুর্বার শর্মা খুব ভালো কাজ করে, এরকম মাস ছবি দুর্বার শর্মার করার দরকার ছিল, তাহলে সে ইকুয়ালি এক্সপোজার পাবে। তো দুর্বার শর্মার পারফরমেন্স খুব ভালো। লোকনাথ দে লকা, সেও খুব ভালো অভিনয় করেছে। সাপোর্টিং কাস্টের অভিনয় খুব ইন্টারেস্টিং। ট্রেনের ওপরের অ্যাকশন সেট পিস ডিজাইনটা খুব ভালো। এবং এই ফিল্মটার ফার্স্ট হাফটা যেরকম অনন্তর ফ্ল্যাশব্যাক দেখায়, তেমনি সেকেন্ড হাফের মধ্যে ফিল্মটা কিন্তু একটা কোর্ট রুম ড্রামার দিকে শিফট করে। বাট হতে পারতো যে ফার্স্ট হাফে এত অ্যাকশন দেখেছি, আমাদের প্রাণ মন ভরে গেছে জিদ্দাকে অ্যাকশন করতে, জিদ্দাকে পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে, এত কিছু দেখে সেকেন্ড হাফটাকে এটা টপকাতে পারবে? সেকেন্ড হাফ টোটাল অন্য জোনে খেলে, কোর্ট রুম ড্রামার মধ্যে খেলে। সেখানে রজতাভ দত্তের পারফরমেন্স দুর্দান্ত, জিদ্দার পারফরমেন্স দুর্দান্ত। এবং এই ফিল্মটার মধ্যে না বেশ কিছু জায়গায় ফোর্থ ওয়াল ব্রেক, মানে আমি আপনাদের সাথে যেটা করছি সেই জিনিসটা জিদ্দা কিন্তু বহু জায়গায় করেছে। ফোর্থ ওয়াল ব্রেক করে কিছু কিছু অডিয়েন্সের সাথে কথা, কিছু কিছু মেটা রেফারেন্স। এবং ফার্স্টের দিকে যে মেটা রেফারেন্স গুলো খারাপ লেগেছিল, তার মধ্যে একটা কিন্তু ভালোও লেগেছিল, সেটা হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো নিয়ে একটা মেটা রেফারেন্স আছে, সেই জায়গাটা খুবই ভালো। তো ওভারঅল আমি এটাই বলবো যে এই সিনেমাটার পাশে যদি না দাঁড়ান, তাহলে কোন বাংলা ছবির পাশে দাঁড়াবেন? এই ছবিটার পাশে অবশ্যই দাঁড়ানো দরকার, এবং এই ছবিটা বিশালভাবে দেখা দরকার। একটা প্রপার বাংলা মাস কমার্শিয়ালের জন্য আমাদের সবার চাতক পাখির মতো অবস্থা হয়েছিল, যে কবে একটা প্রপার মাস কমার্শিয়াল দেখতে পাবো। আর কত সিরিয়াল দেখবো, আর কত অ্যালজাইমারের গল্প দেখবো, আর কত ফ্যামিলি। তো এইরকম একটা ছবি, একটা রাজনৈতিক সচেতন শিক্ষিত কমার্শিয়াল ছবির খুব দরকার ছিল, অ্যান্ড দে মেড ইট। নাও এটা আমাদের রেসপন্সিবিলিটি এই ছবিটা দেখতে যাওয়া। এবং আমি আরেকজনের কথা বলতে ভুলে গেলাম, শান্তনু মৈত্র এত ভালো মিউজিক দিয়েছে, মানে আমি ভাবছিলাম শান্তনু মৈত্র হয়তো আরো বেশি মাস করতে পারতো, অনিরুদ্ধের মতন মাস নিশ্চয়ই শান্তনু মৈত্র করবে না। যেরকম ট্রেনের ওপরের যে সিনটা বলছি, যেটা এই ফিল্মের একটা অন্যতম হাইলাইট, কুকুরের সিনটা এই ফিল্মের একটা অন্যতম হাইলাইট, কোর্টরুম ড্রামাটা একটা বিশাল হাইলাইট। তো এবং গল্পটা এত ভালো করে, এই যে বাংলা ছবিতে আমি সবসময় বলতাম যে বাংলা ছবিতে স্ক্রিন প্লে দেখা যায় না, কোনো স্ক্রিন প্লে লেখার বালাই নেই।
বাট এই যে আমাদেরকে যে প্যারাসাইট বলতেন, আমাদেরই এক প্যারাসাইট গিয়ে স্ক্রিন প্লে লিখিয়ে বহু হোতা মোতাদের দেখিয়ে দিল যে সি দিস ইজ স্ক্রিন প্লে ব্রাদার, দিস ইজ স্ক্রিন প্লে। ওকে, এটা মনে রাখবেন প্যারাসাইট বলার আগে, যে যারা প্যারাসাইট তারা কিন্তু জানে হয়তো ছবিটা নিয়ে চর্চা করে, তাই তারা সেটা নিয়ে সচেতন। যাই হোক, তো শান্তনু মৈত্রর মিউজিকও খুব ভালো হয়েছে। ভোর গানটাতে জিতের পারফরমেন্স, ইন্টারনাল পারফরমেন্স যাকে বলে, একটা জায়গা আছে জিত কুকড়ে যাচ্ছে সমাজের, মানে স্বাধীন ভারতের করাপশনে জিত কুকড়ে যাচ্ছে, সেখানে দুর্দান্ত কাজ হয়েছে। তো ওভারঅল মাস মোমেন্টে ভরা একটা সেন্সিবল ফিল্ম, যেটা রাজনৈতিকভাবে সচেতন, স্ক্রিন প্লে আছে যেটার মধ্যে, গল্প আছে যেটার মধ্যে ভরপুর, সাপোর্টিং কাস্টের পারফরমেন্স অসাধারণ, এবং দি মাস আভাতারের জিত দেখার মতো একটা ছবি হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন। আমাদের এই রিভিউটা ভালো লাগলে প্লিজ প্লিজ রিভিউটা লোকের কাছে পৌঁছে দেবেন, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও আরো নিয়ে আসতে পারি। আর আমি পার্সোনালি এই ভিডিওর মধ্যে দিয়ে থ্যাংক ইউ জানাতে চাই প্রতীকৃত বসু, অরিত্র দা, অর্পণ দা, সৌমিত দা। যে চ্যালেঞ্জটা নেওয়া হয়েছিল, যে চ্যালেঞ্জটার কথা বারবার শুনছিলাম, এবং যে গল্পটাকে তোমরা আনতে চেয়েছিলে, আমাদের পডকাস্টেও বলেছিলে যে এই ফিল্মটা বিপ্লবী অনন্ত সিংহের জন্য দেখা দরকার। আমিও বলছি এই ফিল্মটা বিপ্লবী অনন্ত সিংহের জন্য দেখবেন, বাংলা কমার্শিয়াল ছবি বাঁচিয়ে রাখার জন্য দেখবেন, এবং ছবির যে রাজনৈতিক সচেতনতা দরকার, মানুষেরও যে রাজনৈতিক সচেতনতা দরকার, সেইটা মনে রেখে দেখবেন। ইট ওয়াজ মাই রিভিউ। টাটা, দেখা হবে।